আচ্ছা, কালকে আমি পড়িয়েছিলাম এই পর্যন্ত, তাই না? এখানে দেখো কম করি। Recording in progress. জেডটা হচ্ছে তোমার হেটারো অ্যাটম। The carbon-carbon bond next to an unsaturated electron pair normally cleave readily. তার মানে তোমার যদি কোনো কম্পাউন্ডের মধ্যে যদি তোমার কোনো হেটারো অ্যাটম থাকে তাহলে আলফা ক্লিভেজটা সবসময় খুব দ্রুত হয়, তাই তো? আলফা ক্লিভেজ কোনটা? এটা হচ্ছে আলফা কার্বন। এটা হচ্ছে তোমার জেড এর যে পরের কার্বনটা, জেড তোমার হেটারো অ্যাটম, সেটা হতে পারে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ক্লোরিন। ক্লোরিন তো হওয়া পসিবল না, মাঝখানে ক্লোরিন হওয়া পসিবল না। যদি নাইট্রোজেন, অক্সিজেন, সালফার হয় সেক্ষেত্রে তোমার আলফা কার্বনটা হচ্ছে CH2। CH2 সাথে পরের যে বন্ডটা থাকবে এই বন্ডে অ্যাটাচ থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার আলফা বন্ড। এখানে তোমার ক্লিভেজটা হবে, তার মানে খুব রেডিলি আলফা ক্লিভেজ হওয়া পসিবল। পসিবল হলে কি হয়, সাধারণত আলফা ক্লিভেজ হওয়ার পরে যে ক্যাটায়নটা আমরা পাই সেই ক্যাটায়নটা কি হয়, রেজোন্যান্স স্ট্যাবিলাইজড হয়, যেহেতু একটা হেটারো অ্যাটম আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট কি বলছে? সাধারণত এই ধরনের ক্লিভেজ কোন ধরনের কম্পাউন্ডে হবে? মনে করো ইথার, এখানে যদি অক্সিজেন থাকলো ইথার, অ্যালকোহল অথবা থায়োল, এই টাইপ মলিকুলের ক্ষেত্রে তোমার আলফা ক্লিভেজ সাধারণত বেশি হয়। অ্যাজ ইউজুয়ালি দেখো আমি ইলেকট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট করবো যদি এই কম্পাউন্ডটাকে, তোমাদের কি ইলেকট্রন যাবে? এখানে বন্ড ইলেকট্রন আছে, এখানে বন্ড ইলেকট্রন আছে, এখানে আছে লোন পেয়ার ইলেকট্রন, অবশ্যই লোন পেয়ার থেকে আগে যাবে। আরেকটা কথা বলে রাখি, সবসময় যে লোন পেয়ার থেকে যাবে ঠিক তা না, মাঝে মাঝে দেখা যায় এটার কিছুটা ডিফারেন্সিয়েট হয়, ঠিক আছে? লোন পেয়ার থেকে না গিয়ে আগে মনে করো পাই ইলেকট্রন চলে গেল, এরকমও হয়, ঠিক আছে? বাট মোস্টলি তোমার নিয়মটা হচ্ছে লোন পেয়ার থেকে আগে যাবে, তারপর পাই ইলেকট্রন যাবে, তারপর হচ্ছে বন্ড ইলেকট্রন, সিগমা ইলেকট্রন যাবে। আচ্ছা, একটা ইলেকট্রন বের, আমি এটা দিয়ে অ্যাটাক করলাম, দুইটা ইলেকট্রন বের হয়ে গেল, এই একটা প্লাস মনে করো এই একটা ইলেকট্রন বের হয়ে গেল। দুইটা ইলেকট্রন যদি বের হয়ে যায় আমি পাচ্ছি M প্লাস ডট। এই ডট যখন থাকছে তখন কি করছে দেখো, আমি হুক অ্যারো দিয়ে দেখাচ্ছি। হুক অ্যারো দিয়ে যদি দেখাই, আর আলফা ক্লিভেজ এখানে যদি বন্ডটা ভাঙে, আলফা ক্লিভেজ যদি হয়, আচ্ছা শোনো, যারা তোমার হচ্ছে গ্রুপ ইমেইল পাওনি, গ্রুপ ইমেইলের কথা বলছি, যারা গ্রুপ ইমেইলটা পাওনি তারা শুধুমাত্র আমাকে তাদের ইমেইল অ্যাড্রেসটা মেসেজ করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে মেসেজ করার দরকার নেই, কারণ এটা ক্লাস শেষ হয়ে গেলে মেসেজ আমি দেখতে পাই না। আমাকে তুমি ইমেইল করে দাও অথবা মেসেঞ্জার একটা গ্রুপ খুলে মেসেঞ্জারে মেসেজ করে দিবা। ম্যাম কোনটা পাই নাই? গ্রুপ ইমেইল, গতকাল তোমাদের একটা গ্রুপ ইমেইল করেছি না আমি, সেই ইমেইলটা। আজকে কোনো গ্রুপ ইমেইল করা হয় নাই। আচ্ছা দেখো, আলফা ক্লিভেজ যদি হয় তাহলে আমার এই বন্ডটা ভাঙবে, তাই তো? ভাঙলে এটা তো M প্লাস ডট, এটা তো মলিকুলার আয়ন দিচ্ছেই, তাহলে এই বন্ডটা ভাঙলে কি হবে? এখানে দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন হাফ ওয়েতে এটা নিয়ে যাবে, তার মানে CH ডট বের হয়ে যাচ্ছে, CH রেডিকালটা, আর এখানে তোমার এই ক্যাটায়নটা থেকে যাচ্ছে, ঠিক আছে? এই ক্যাটায়ন দেখো এখানে ডট ছিল, ডটটা চলে গিয়েছে, এই যে মাঝখানে বন্ড ফর্ম করেছে, এই যে মাঝখানে একটা বন্ড ফর্ম করেছে, আর আরেকটা যে রেডিকাল ছিল, এখানে যে বন্ডের রেডিকালটা ছিল সেটা নিয়ে মিথাইল রেডিকালটা বের হয়ে গেল। এখানে ফর এক্সাম্পল মিথাইল রেডিকাল দিয়ে দেখানো হয়েছে, বাট এখানে যদি ইথাইল রেডিকাল থাকতো, আদারওয়াইজ রেডিকাল থাকতো, তাহলে কিন্তু সেটা বেশি স্টেবল ক্যাটায়ন ফর্ম করতো। দিলে এখানে দেখো পাই বন্ড যেহেতু শিফট করতে পারছে, পাই বন্ড শিফট করার কারণে পুরো মলিকুলের মধ্যে এই দুটো অ্যাটমের মধ্যে তোমার পজিটিভ সাইনটা থাকছে, তার মানে কি রেজোন্যান্স স্ট্যাবিলাইজড ক্যাটায়ন এটা বেসিক দিবে। আবার অ্যালকোহলের ক্ষেত্রে খেয়াল করো, অ্যালকোহলের তুমি যদি তোমার ইলেকট্রনকে বোম্বার্ডমেন্ট করো, ইলেকট্রনের যে লোন পেয়ারটা আছে, সরি অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে, একটা লোন পেয়ার থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেল, বের হয়ে গেলে আমি M প্লাস ডট পেলাম। M প্লাস ডট পেলে এখন রিঅ্যারেঞ্জমেন্টটা আমি কি বলছি যে আলফা ক্লিভেজ হবে, আলফা এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, তাই না? তার মানে যে কোনো একটা মিথাইল রেডিকাল এখান থেকে বের হয়ে যাবে। আচ্ছা, আলফা ক্লিভেজ সাধারণত অ্যালকোহলের ক্ষেত্রে যদি আলফা ক্লিভেজ হয়, যে আয়নটা আমরা পাই সেটার নাম, জেনারেল নেমটা হচ্ছে অক্সোনিয়াম আয়ন।
হয় যদি অ্যামিন থাকতো এখানে, যদি নাইট্রোজেন থাকতো তাহলে আমার পাইতাম হচ্ছে ইমিনিয়াম আয়ন, আর অক্সিজেন থাকলে আমার পাই হচ্ছে অক্সোনিয়াম আয়ন। এই অক্সোনিয়াম আয়নটাই মেইনলি রেজোনেন্স স্ট্যাবিলাইজড হয়। তাহলে দেখো কিভাবে করে হচ্ছে, এই এই যে লোন পেয়ার, সরি এখানে যে হাফ ইলেকট্রনটা আছে এটা মাঝখানে চলে আসবে, এবং এই যে আলফা বন্ডের যে দুটা ইলেকট্রন, একটা ইলেকট্রন নিয়ে তোমার ডাবল বন্ড ফর্ম করবে। এই ডাবল বন্ডটা ফর্ম করলো, একটা মিথাইল রেডিকাল বের হয়ে গেল, মিথাইল রেডিকালটা বের হয়ে গেল। তাহলে কি হলো দেখো এখানে, এই যে আচ্ছা এই দুটো ইলেকট্রন এখানে রয়ে গেছে, এখানে একটা পজিটিভ সাইন, যেহেতু একটা ইলেকট্রন চলে গেছে, আরেকটা ইলেকট্রন কি করেছে এখানে বন্ড ফর্ম করেছে। তার মানে অক্সিজেনে কিন্তু দুটো ইলেকট্রন অলরেডি ঘাটতি। ঠিক আছে, পাই ইলেকট্রন যদি ও নিয়ে নেয় তাহলে ও ফুলফিল হয়, ফুলফিল হলে আবার দেখা যায় যে কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন ডিফিসিয়েন্সি আছে, যার কারণে পুরা ইয়াতে আমি পজিটিভ চার্জ দিতে পারবো। একটা রেজোনেন্স হচ্ছে যার কারণে এই ধরনের তোমার আলফা ক্লিভেজ হওয়ার পরে যে তোমার আয়নটা তৈরি হয় ক্যাটায়নটা, সেটা রেজোনেন্স স্ট্যাবিলাইজড হয় এবং এটা সাধারণত বেস পিক দেয়। ঠিক আছে, আচ্ছা অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে দেখো ক্লিভেজটা কিরকম করে হয়। তোমরা মাস স্পেকট্রোমেট্রির জন্য তোমরা হচ্ছে কালসি বইটা ফলো করো, কালসি বইটা একটু বুঝিয়ে দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু পাপিয়ার বইতে শুধুমাত্র এক্সাম্পল দিয়ে দিয়ে করা আছে, কিন্তু কালসির বইতে তোমার ফ্র্যাগমেন্টেশন প্যাটার্নটা কিরকম হয়, হ্যাঁ একদম বেসিক থেকে ফ্র্যাগমেন্টেশনটা কিরকম করে হবে, কোন ওয়েতে গেলে আমি একটা স্টেবল আয়ন পাচ্ছি, স্টেবল রেডিকাল পাচ্ছি, বা একটা স্টেবল নিউট্রন মলিকুল বের হয়ে যাচ্ছে, এই বেসিক তথ্যগুলো সাধারণত তুমি কালসির বইতে পাবে। কিন্তু পাফের বইতে মাস স্পেকট্রোমেট্রিটা খুব বেশি গোছানো লাগেনি আমার কাছে। তোমার জাস্ট উদাহরণ দিয়ে তোমার হচ্ছে শেষ করেছে আর কি। ঠিক আছে, কিন্তু নিয়মটা আসলে কি, উদাহরণ তখনই তুমি পারবে যখন তুমি নিয়মটা জানবে, তাই না? নিয়মটা সবসময় বই থেকে বের করে নিয়ে আসতে হয়। আচ্ছা অ্যালডিহাইড কিটোন যদি হয়, অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রেও সেম একই ভাবে দেখো, লোন পেয়ার চলে যাচ্ছে, লোন পেয়ার ইলেকট্রন যদি চলে যায়, দুটো ইলেকট্রন বের হয়ে গেল, দুটো ইলেকট্রন বের হয়ে যাওয়ার পরে এখানে কি হচ্ছে, ওই যে দেখো যেই একটা লোন ইলেকট্রন থেকে যাচ্ছে মলিকুলার আয়ন থেকে, যে রেডিকালতে থাকছে, রেডিকালের একটা মাঝখানে চলে আসছে এবং আর থেকে একটা হাফ ইলেকট্রন আসছে, আর আর ডট বের হয়ে যাচ্ছে। আর ডট যতটুকু স্টেবল হবে এই ক্যাটায়নটা, এই অ্যাসাইলিয়াম আয়নটা তত বেশি স্টেবল হবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটা ইলেকট্রন যাচ্ছে, এখান থেকে একটা ইলেকট্রন যাচ্ছে, একটা রেডিকাল বের হয়ে যাচ্ছে, যে রেডিকালটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, বের হয়ে গেলে আমি কি পাচ্ছি, এই অ্যাসাইলিয়াম আয়নটা পাচ্ছি। এটা কি আবার, এটাও কিন্তু রেজোনেন্স স্ট্যাবিলাইজড। খেয়াল করো, ইলেকট্রন যখন এখানে আসছে ওখানে তখন লোন পেয়ার সবটা চলে আসছে, তখন আবার পজিটিভ সাইনটা কার্বনের উপর চলে আসছে, যার কারণে এই যে এই প্যাটার্নে অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে এই প্যাটার্নে যখন কোনো ক্লিভেজ তুমি দেখাবে, তোমাকে ম্যাক্সিমাম সময় ধরে নিতে হবে এই ধরনের যেটা রেজোনেন্স স্ট্যাবিলাইজ, এই আয়নগুলো বেস পিক দেয়। ঠিক আছে, বেস পিক তোমার কিন্তু মাস স্পেকট্রোমেট্রিতে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বেস পিকটা খুঁজে বের করা। ঠিক আছে, বেস পিকটা এবং মলিকুলার আয়নটা কত হয়, বেস পিক কত আসে, ব্যাকলিফার্টের রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে কিনা, এই সমস্ত বেসিক বিষয় একটু খেয়াল করতে হয়। ঠিক আছে, ফিনাইল ক্যাটায়ন, হ্যাঁ আমরা আগে দেখেছি যে তোমার যদি ফিনাইলের সাথে CH2 বেঞ্জাইল পার্টটা থাকে, বেঞ্জাইল বলতে আমরা বলছি ফিনাইলের সাথে CH2, তাই তো? তো বেঞ্জাইল ক্যাটায়ন যদি থাকে সেখান থেকে আমরা একটা ভালো একটা স্টেবল ক্যাটায়ন পাই, অথবা সাবস্টিটিউটেড বেঞ্জাইল যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা জেনারেলি যেটাকে বলি ট্রপিলিয়াম আয়ন, ট্রপিলিয়াম মিথাইল সাবস্টিটিউট ট্রপিলিয়াম আয়নের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা বেস পিক পেতে পারি। কিন্তু যদি এরকম হয় যে শুধুমাত্র বেনজিন আছে, হ্যাঁ শুধুমাত্র বেনজিন যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি ধরনের ফ্র্যাগমেন্টেশন দেখতে পাবো? সেক্ষেত্রে যেটা হয় যে ইলেকট্রন, এখানে দেখো যেটা বলেছিলাম যে অনেক সময় এখানে কিন্তু লোন পেয়ার আছে। ঠিক আছে, এখানে কিন্তু লোন পেয়ার ইলেকট্রন থাকবে, থাকার পরও পাই ইলেকট্রনটা আগে গিয়েছে। ঠিক আছে, এখানে -2 ইলেকট্রন যে হয়েছে, পাই ইলেকট্রনটা বের হয়ে গিয়েছে, বের হলে এখানে প্লাস ডট, তার মানে মলিকুলার আয়ন ফর্ম করেছে। ফর্ম করলে শোনো আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যখন তুমি আয়নাইজেশন চেম্বারে আয়ন ফর্ম করবে, ঠিক আছে, আয়নস যখন ফর্ম করবে তখন মলিকুলার আয়নটা কিন্তু যখন তৈরি হবে, ঠিক আছে, একটা ইলেকট্রন চলে যাবে, তাই তো? একটা ইলেকট্রন চলে গেলে তো এই মলিকুলার আয়নটা পাচ্ছি।
একটা ইলেকট্রনের ভর কিন্তু নেগলিজিবল, আমার কিন্তু নেগলেক্ট করছি ইলেকট্রন গেল কি কোথা থেকে গেল সেটা ইম্পর্টেন্ট না, মলিকুলার আয়নটা ইম্পর্টেন্ট। তার মানে কি এই যে মলিকুলার আয়নটা কিন্তু আমি বিভিন্ন ওয়েতে পেতে পারি, শুধুমাত্র যে পাই ইলেকট্রন যাওয়ার পরে এই মলিকুলার আয়নটা পাচ্ছি ঠিক তা নয়, এখান থেকে একটা লোন পেয়ার চলে গেলেও কিন্তু আমি একটা ঠিক একই মলিকুলার আয়নটা কিন্তু আমি পাবো। সো তোমার ফ্র্যাগমেন্টেশনটা এখান থেকেও স্টার্ট হতে পারে অথবা এখান থেকেও স্টার্ট হওয়া পসিবল ছিল। মনে করো বেনজিন থেকে যায়নি, গিয়েছে কোথেকে, এই হেটারো ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন গিয়েছে। হেটারো ইলেকট্রন যদি ইলেকট্রন যায় সেখানে ফ্র্যাগমেন্টেশন প্যাটার্নটা ভিন্ন হবে, আবার বেনজিন থেকে গেলেও কিন্তু ফ্র্যাগমেন্টেশন প্যাটার্নটা ভিন্ন হবে। তো দুটাই হওয়া কিন্তু পসিবল। হ্যাঁ, যেহেতু আমরা কিন্তু তোমার এটা মনে রাখতে হবে, আমরা যখন ইলেকট্রন ইম্প্যাক্ট অথবা ইলেকট্রন আয়নাইজেশন টেকনিকে যাচ্ছি তখন কিন্তু আমরা এক্সটেন্সিভ ফ্র্যাগমেন্টেশনে যাই। ঠিক আছে, একটা মলিকুল কিন্তু খুব বেশি পটেনশিয়াল এনার্জি পেয়ে যায়, খুব এক্সটেন্সিভ একটা ফ্র্যাগমেন্টেশন কিন্তু বিভিন্ন ওয়েতে ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, অবশ্যই স্টেবল আয়নে যাওয়ার চেষ্টা করে। সো সেক্ষেত্রে আমার কিন্তু ইলেকট্রন যে এখান থেকে যাবে না, মলিকুলার আয়ন যে দুটো ইলেকট্রন যাওয়ার সময় এখান থেকে যাবে না তা কিন্তু না, এখান থেকেও যাবে, এখান থেকেও যাবে। এই ওয়েতে গেলে ফ্র্যাগমেন্টেশন প্যাটার্নটা এক হবে, আর এখান থেকে পাই ইলেকট্রন গেলে ফ্র্যাগমেন্টেশন প্যাটার্নটা হবে এরকম। ঠিক আছে, দুটাই কিন্তু হবে, যেখান থেকে প্রথম ইলেকট্রন যাক না কেন আমার মলিকুলার আয়ন কিন্তু সেম, এম প্লাস ডটের এম বাই জেড ভ্যালু মানে হচ্ছে মলিকুলার যে তোমার মাসটা সেটা কিন্তু আমি সেম পাচ্ছি, তাই না? কিন্তু আমি এই মনে করো লোন পেয়ার যদি যেত, লোন পেয়ার থেকে যদি একটা ইলেকট্রন বের হয়ে যেত, সেই ওয়ে থেকে ফ্র্যাগমেন্টেশন হবে না? অবশ্যই সেই ওয়েতেও কিন্তু ফ্র্যাগমেন্টেশন হবে। এখন আমার কাজ হচ্ছে লোন পেয়ার থেকে ইলেকট্রন গেলে অথবা পাই ইলেকট্রন গেলে কোন ওয়েতে ফ্র্যাগমেন্টেড হলে সবচেয়ে বেস্ট মানে স্টেবল প্যাটার্নটা আমি পাবো সেটা খুঁজে বের করা, সেটাই বেসিক হবে, সেটা একটা মেজারেবল অ্যামাউন্টের যে আয়নটা পাবো, অ্যাবান্ডেন্সের যে আয়নটা থাকবে সেগুলোই আমাকে বের করতে হবে যে হ্যাঁ এই ওয়েতে ফ্র্যাগমেন্টেড হয়ে এসে এই আয়নটা আমি পাচ্ছি। ঠিক আছে, মাসে কিন্তু এরকম প্রশ্ন আসে অনেক, তোমাকে তো অনেকেই মাসটা বাদ দাও, এই কাজটা কিন্তু করবে না। যাদের হায়ার স্টাডিজ এর ইচ্ছা আছে বা পড়াশোনার ইচ্ছা আছে তারা কিন্তু এই কাজটা করবে না। আচ্ছা, তো মনে করো পাই ইলেকট্রন যদি যায়, হ্যাঁ পাই ইলেকট্রন যদি গেলে দেখো এখানে কিন্তু একটা ইলেকট্রন থেকে যাচ্ছে, আর এখান থেকে যদি হাফ ইলেকট্রন আসে এবং এক্স ডট যদি চলে যায়, এই রেডিকালটা যদি বের হয়ে যায় তাহলে কি পাচ্ছি আমরা? পজিটিভ পাচ্ছি, এই কার্বনের পজিটিভ, এই পজিটিভ চার্জটা এখন পুরো বেঞ্জিন রিংয়ে ঘুরতে থাকবে। তার মানে কি হাইলি রেজোনেন্স স্ট্যাবিলাইজড এই যে ক্যাটায়নটা আমরা পাই, হ্যাঁ এইটা হচ্ছে তোমার ফিনাইল ক্যাটায়ন, তার নাম হচ্ছে ফিনাইল ক্যাটায়ন। আমি তোমাদেরকে যেটা বলেছিলাম প্রথমেই একটা বেস পিকের একটা লিস্ট দিব, হ্যাঁ 77-এ 105-এ 29-এ 43-তে 29-এ এই ধরনের মানগুলো যখন তোমাদের ফ্র্যাগমেন্টেশন প্রসেসে আসবে তখন বুঝবে যে এই মানটা বেস পিক হতে পারে। আচ্ছা, তো 77 এই যে ফিনাইল ক্যাটায়ন এটার মানটা হচ্ছে এমবাইজেড হচ্ছে 77। যদি তোমার দেখা যায় যে লোন পেয়ার যাওয়ার পরে যে ফ্র্যাগমেন্টেশন পাথওয়েটা আমরা ফলো করব সেখানে কোনো স্টেবল ক্যাটায়ন কিংবা এর চেয়ে বেশি রেজোনেন্স স্ট্যাবিলাইজড কোনো ক্যাটায়ন আমি পাচ্ছি না, ঠিক আছে, তখন কি হবে এই ফিনাইল ক্যাটায়নটাই বেস পিক দিবে, 77-এ বেস পিক দিবে। দেখো এটা বেসিক হওয়ার পরেও তার মানে কি এটা এই আয়নটার অ্যাবান্ডেন্সটা কিন্তু অলমোস্ট 100%, ঠিক আছে, একদম 100 বেস পিক মানে কিন্তু ফুল 100% কিন্তু হয় না, কিন্তু অন্যান্য পিকের সাথে তুলনা করলে দেখা যায় যে সবচেয়ে টলেস্ট পিক এটা, যার কারণে এটাকে বেস পিক ধরা হয়। ঠিক আছে, আচ্ছা এটা যে ফার্দার ফ্র্যাগমেন্টেড হবে না বেস পিক হওয়ার পরে তা কিন্তু না, বেস পিক হওয়ার পরেও কিন্তু ফ্র্যাগমেন্টেড হয়। আমি যেটা বললাম তোমাদের পটেনশিয়াল এনার্জি থাকা এত বেশি থাকে যে স্টেবল একটা পজিশনে থাকার পরেও যদিও সে এই অবস্থায় থাকতে চায় কিংবা এই আয়ন সবচেয়ে বেশি তৈরি হচ্ছে তারপরেও সে ফার্দার ফ্র্যাগমেন্টেশনে যায়, পটেনশিয়াল এনার্জিটা বেশি। আচ্ছা এটা হচ্ছে তোমার রেজোনেন্স স্ট্যাবিলাইজ কি হয় প্রত্যেকটা বেঞ্জিন থেকে সবসময় লস অফ CH, ঠিক আছে, একটা ইথাইল মূলক এক ইথাইল মলিকুল বের হয়ে যায়, লস অফ এ নিউট্রাল মলিকুল। দেখো নিউট্রাল মলিকুল বের হয়ে গিয়ে যেটা আসে C4H3+, হ্যাঁ এগুলোর মলিকুলার ওয়েট এখান থেকে মনে হয় কত যায় 12, 24, 25, 26, হ্যাঁ 26 77 মাইনাস 26, ঠিক আছে, এই যেটা আসবে সেটা দেখা যাবে যে মনে করো কত আছে আমি একটু তোমাদেরকে বলে দিই 77 minus 26,
51, ঠিক আছে 51 আবার এটাও দেখো এরপর বেঞ্জিন রিং থেকে যখন ফ্র্যাগমেন্টেশন হবে, পিওর বেঞ্জিন থেকে যখন ফ্র্যাগমেন্টেশন হবে ফিনাইল ক্যাটায়ন থেকে, তখন সবসময় 26 করে মাইনাস করবে। 51 থেকে আবার 26 বিয়োগ করলে আসে তোমার হচ্ছে 25, ঠিক আছে। এই পিক গুলো যখন দেখবে মাস স্পেকট্রামের মধ্যে 51, 20, 25, তারপর হচ্ছে 77, তখন তুমি বুঝবে যে এখানে ফিনাইল ক্যাটায়ন তৈরি হয়েছে। তোমার অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে না যে ফ্র্যাগমেন্টেড যে তোমার M/Z এর মানগুলো কিন্তু দেওয়া থাকে, তোমাকে কি করতে হয় ফ্র্যাগমেন্টেশন কি কি হয়েছে আয়নগুলো বের করতে হয়। কখনো যদি প্রশ্ন এরকম দেখো 77, 51, 25 তৈরি হয়েছে, তখন বুঝতে পারবে যেখানে কি ফিনাইল ক্যাটায়ন কোনোভাবে ফ্র্যাগমেন্টেড হয়ে ফিনাইল ক্যাটায়ন তৈরি হয়েছে, যার কারণে আমি 51, 77, 25 এগুলো পাচ্ছি। আচ্ছা করে বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে কি হয়, এটা তোমার হচ্ছে ডায়াল সেন্টার রিঅ্যাকশনের মতো, অনেকটা ডায়াল সেন্টার প্যাটার্ন তোমার হচ্ছে ফ্র্যাগমেন্টেশন হয়। লস অফ এ নিউট্রাল মলিকুল, ইথিলিন মলিকুল অনেক সময় বের হয়ে যায়। এখানেও দেখো তোমার যে ইথাইল মলিকুল বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কি হয় এখানে দেখো, আমি ইলেকট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট করবো, অবশ্যই এখানে বন্ড ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন দুটো আছে, পাই ইলেকট্রন থেকে ইলেকট্রনটা বের হচ্ছে, বের হলে কি হচ্ছে এখানে প্লাস এবং ডট তৈরি হচ্ছে। প্লাস ডট যখন তৈরি হবে একটা ইলেকট্রন এই যে হুক অ্যারোর মাধ্যমে এখানে আসছে, এবং এই সিঙ্গেল বন্ড র্যাপচার হয়ে কি হচ্ছে এই হাফ ইলেকট্রনটা এখানে দেখাবে। তাহলে দুইটা ইলেকট্রন হলো, এই যে একটা মলিকুলার আয়নের ইলেকট্রন, একটা হচ্ছে সিঙ্গেল বন্ড সিগমা বন্ড ভাঙার পরে যে ইলেকট্রন, তো দুইটা ইলেকট্রন মিলে একটা পাই বন্ড ফর্ম করলো। তাহলে এই বন্ডটা কিন্তু ভেঙে গেল, এই বন্ডটা কিন্তু আর থাকলো না, এখানে যে বন্ডটা ছিল। একইভাবে ঠিক আছে, একইভাবে কি হচ্ছে তোমার এখানে কিন্তু একটা ক্যাটায়ন রয়ে গেছে, খেয়াল করো এখানে কিন্তু একটা ক্যাটায়ন রয়ে গেছে। তাহলে এখান থেকে যদি হাফ ইলেকট্রনটা আসে, আবার এই ইলেকট্রনটা যদি এখানে আসে, ঠিক আছে, তাহলে এই বন্ডটাও কিন্তু ভেঙে গেল, এখানে যে বন্ডটা ছিল এই বন্ডটাও ভাঙলো, এই বন্ডটাও ভাঙলো। ভাঙলে দেখো পিওর ইথিলিন মলিকুল কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে গেল, ঠিক আছে। বের হয়ে গিয়ে থাকলো কি প্লাস এখানে ছিল, আবার ডট এখানে চলে আসলো, ঠিক আছে। ডট এখানে কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, যার কারণে পুরো মলিকুল আমি লিখতে পারছি প্লাস ডট, একটা মলিকুলার আয়নও কিন্তু থেকে যাচ্ছে। তো এই জিনিসটা ওখানে খেয়াল করো, যখন নিউট্রাল মলিকুল বের হবে, হ্যাঁ এটা তো আগে থেকে প্লাস ডট ছিল, প্লাস ডট থেকে যখন নিউট্রাল মলিকুল বের হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমি একটা সেটা মলিকুলার আয়ন আমি বলবো না, যেটা প্লাস ডট যেটা রেডিকাল ক্যাটায়ন কিন্তু আমি একটা পাচ্ছি, ফার্দারও কিন্তু রেডিকাল ক্যাটায়ন পাওয়া সম্ভব। ইভেন ম্যাক্রোফার্টের রিঅ্যারেঞ্জমেন্ট অথবা তোমার হচ্ছে নাম যেন কি ছিল একটা, কি ছিল বলো, কি বলে মলিকুলার ক্যাটায়ন কিন্তু আমি পাই, ঠিক আছে। তো যদি কখনো মলিকুলার ক্যাটায়ন হয়, ঠিক আছে, সরি মলিকুলার কি জানি বলে একটা রেডিকাল ক্যাটায়ন, সরি রেডিকাল ক্যাটায়ন যদি হয়, রেডিকাল ক্যাটায়ন প্লাস পজিটিভলি চার্জড আয়ন, এই দুটাই কিন্তু তোমার ডিটেক্টরে ডিটেক্ট করতে পারবে, এগুলো কিন্তু ডিটেক্টরে ডিটেক্ট হবে না, ঠিক আছে। অ্যাস্টার ফ্র্যাগমেন্টেশন, অ্যাস্টারের বেসিক ফ্র্যাগমেন্টেশন কিরকম করে হয় সেটা আমরা দেখবো, কোন সাধারণত বেসিক হবে, ঠিক আছে। এখানে দেখো সাধারণত অ্যাস্টার কিংবা কার্বনিল ফাংশন গ্রুপ থাকলে কার্বনিলের পাশের বন্ডে অথবা আলফা ক্লিভেজ হতে পারে, ঠিক আছে। আলফা ক্লিভেজ অথবা তোমার হলো কি বলে এটাকে কার্বনিলের জাস্ট পাশের বন্ডেই তোমার হচ্ছে ফ্র্যাগমেন্টেশনটা হয়। তার মানে এই ক্লিভেজটা হতে পারে এখানে এই 1 নাম্বারও আসতে পারে, 2 নাম্বারও আসতে পারে। 1 নাম্বার যদি তোমার ভাঙে, ইথাইল রেডিকালটা বের হয়ে গেল, ইথাইল রেডিকাল সবসময় স্টেবল আমরা জানি। আর এখানে কি তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে তোমার হলো অক্সোনিয়াম আয়নের মতোই একটা আয়ন তৈরি হচ্ছে। এখন এটা কি রেজোন্যান্স স্ট্যাবিলাইজ? হ্যাঁ এটা অবশ্যই রেজোন্যান্স স্ট্যাবিলাইজ। রেজোন্যান্স স্ট্যাবিলাইজ হওয়ার পরে 59 ও কিন্তু অনেক সময় আমরা অ্যাস্টার ফাংশন গ্রুপ থাকলে, ঠিক আছে, আমরা কিন্তু একটা বেস পিক পাই। আবার এখানে 2 নম্বরের দিকে খেয়াল করো, 2 নম্বরে কি হচ্ছে OCH3, যদি 2 নাম্বার এখানে ফ্র্যাগমেন্টেশন হয়, ঠিক আছে, 2 নাম্বার এই বন্ডের এখানে, তাহলে কি হবে OCH3 ডট। এটা কেন আনস্টেবল বলছে, কারণ হচ্ছে অক্সিজেন কি করতে চাচ্ছে না, অক্সিজেন কিন্তু কখনো
যেহেতু ইলেকট্রন খুব অ্যাট্রাক্ট করে, ও ও একটা রেডিকাল হিসেবে কখনোই থাকতে চায় না অক্সিজেন, যার কারণে এটা মোর আনস্টেবল দেন ইথাইল রেডিকাল। ঠিক আছে, এই রেডিকাল স্ট্যাবিলিটির উপরও আমি ডিসিশন নিতে পারি যে আসলে এখানে বেস পিকটা হবে আসলে 59, 57 কিন্তু হবে না। তারপর যদিও আমরা এখানে কিন্তু রেজোনেন্স স্ট্যাবিলাইজেশন পাচ্ছি, রেজোনেন্স স্ট্যাবিলাইজেশন এখানেও আছে, এখানেও আছে, কিন্তু রেডিকাল যদি আমি খেয়াল করি, আবার রেডিকালের ওটা মোর আনস্টেবল দেন ইথাইল রেডিকাল, যার কারণে 59টাতে হচ্ছে বেস পিক দিবে, এই অক্সিনিয়াম আয়নটা বেস পিক দিবে না। এখানে কিন্তু রেজোনেন্স হচ্ছে, খেয়াল করো। এখানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে 1 2 3, তিনটা অ্যাটম দিয়ে তোমার হচ্ছে তিনটা অ্যাটমের মধ্যে পজিটিভলি চার্জ যে তোমার আয়নটা আছে সেটা তোমার রেজোনেন্স হচ্ছে তিনটা অ্যাটমের মধ্যে, আর এখানে হচ্ছে দুইটা অ্যাটমের মধ্যে, দ্যাটস ওয়াই এটা মোর স্টেবল দেন দিস আয়ন। ঠিক আছে, ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট, ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্টে দেখো, ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে একসাথে অনেকগুলো মানে রিঅ্যারেঞ্জমেন্ট কিন্তু বলছে, এখানে কিন্তু রিয়াকশন হচ্ছে না। ঠিক আছে, একসাথে অনেকগুলো রিঅ্যারেঞ্জমেন্ট হয়। ঠিক আছে, কিরকম দেখো, ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট ইজ আ মাস স্পেক্ট্রাল rearrangement in which gamma hydrogen atom, গামা পজিশনে হাইড্রোজেন অ্যাটম থাকতে হবে, অথবা ফিনাইল একটা গ্রুপ যদি থাকে, ফিনাইল গ্রুপ। ঠিক আছে, যেটা শিফট করবে, কোনটা শিফট করবে, গামা হাইড্রোজেন শিফট করবে, অথবা ফিনাইল যে গ্রুপটা আছে সেটা শিফট করবে। কার কাছে শিফট করবে, কার্বন কার্বন ডাবল বন্ড, অথবা তোমার হেটেরোঅ্যাটম থাকে সাধারণত, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে প্লাস হেটেরোঅ্যাটমও থাকে। এক্স বলতে এখানে বোঝাচ্ছে অক্সিজেন, সালফার, কার্বন, নাইট্রোজেন। ঠিক আছে, তার মানে মলিকুলের মধ্যে যদি গামা হাইড্রোজেন অথবা গামা পজিশনে যদি কোনো ফিনাইল রিং থাকে, সেই ফিনাইল রিংটা অথবা সেই গামা হাইড্রোজেনটা কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে শিফট হয়ে যাবে। কিভাবে শিফট হবে, ভায়া এ 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশনাল স্টেট। ঠিক আছে, একটা 6 মেম্বার ট্রানজিশনাল স্টেট তৈরির মাধ্যমে তোমার এই গামা হাইড্রোজেনটা অথবা গামা পজিশনে যে ফিনাইল রিংটা আছে সেটা কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে শিফট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, নিউট্রাল ইথিন, মানে এই যে ইথিন মলিকুলটা বের হয়ে যাচ্ছে, ইথিন অথবা তোমার যে সাবস্টিটিউটেড ইথিন তুমি যাই বলো না কেন, সাবস্টিটিউটেড ইথিন একটা নিউট্রাল মলিকুল বের হয়ে যাওয়ার পরে আমার তো কি ইলেকট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট করার পরে আমি একটা এম প্লাস ডট পাই। তো ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট যদি হয়, ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট, তখন দেখা যাচ্ছে আলটিমেটলি আমি এখানে একটা এম প্লাস ডটই পাই, কিন্তু কি হয় এখান থেকে একটা বের হয়ে যায় হলো হয় ইথিন মলিকুল, অথবা সাবস্টিটিউটেড ইথিন মলিকুল এখান থেকে বের হয়ে যায়। ঠিক আছে, নিউট্রাল মলিকুল, এটা তোমার হচ্ছে ইলেকট্রোলাইট করে না, কিন্তু এইটা ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হলে সাধারণত এই ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট খুব স্টেবল একটা আয়ন তৈরি করে, এটা সাধারণত বেস পিক দেয়। মনে করো যে ম্যাকলিফার্টি আয়ন তৈরি হয়েছে, আবার আদারওয়াইজ ফ্র্যাগমেন্টেশন দিয়ে তুমি ফিনাইল কেটানো তৈরি করতে পেরেছো, ফিনাইল কেটানো কিন্তু তখন সেক্ষেত্রে বেস পিক হবে না। ঠিক আছে, ফিনাইল কেটানো কিন্তু সেক্ষেত্রে বেস পিক হবে না, তখন কিন্তু ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্টটাই বেস পিক হবে, কারণ খেয়াল করো এটা একটা সাইক্লিক ট্রানজিশনাল স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা স্টেবল আয়নে পরিণত হচ্ছে, এবার একটা বড় নিউট্রাল মলিকুল বের হয়ে যাচ্ছে, যার কারণে ম্যাকলিফার্টি যে আয়নটা তৈরি হয় সেটা বেশি স্টেবল হয়। এখানে রেজোনেন্সও থাকে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। ইট ইজ অ্যান ইন্ট্রামলিকুলার এলিমিনেশন, তার মানে একটা মলিকুলের মধ্যে এলিমিনেশনটা হয়। কি হয় যেটা বললাম, অক্সিজেন, সালফার, কার্বন অথবা নাইট্রোজেন হতে পারে। আরেকটা হচ্ছে আর, আর দেখতে পারবে একটু পরে, আর CH3 হাইড্রোজেন NH2 OH অথবা OR হতে পারে। ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট অকার্স ইন কিটোন অ্যালডিহাইড, তার মানে হেটেরো অ্যাটম আছে। ঠিক আছে, হেটেরো অ্যাটম থাকবে, প্লাস হেটেরো অ্যাটমের সাপেক্ষে গামা হাইড্রোজেন থাকতে হবে অবশ্যই। ঠিক আছে, অবশ্যই গামা হাইড্রোজেনের উপস্থিতি থাকতে যদি, তখন তোমার হচ্ছে এই ধরনের ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হয়। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? মনে করো অ্যালডিহাইড অথবা কিটোন যদি হয়, তখন কি হচ্ছে, CH2 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 CH3, মনে করো এরকম একটা মলিকুল। ঠিক আছে, তাহলে কি হলো, আলফা, বিটা, গামা, ডেল্টা।
গামা পজিশনে যদি হাইড্রোজেন অ্যাটম থাকে অথবা যদি এরকম সাবস্টিটিউটেড ফিনাইল গ্রুপ থাকতো, তাহলে তোমার হচ্ছে এই ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্টটা এই কম্পাউন্ডের মধ্যে পসিবল। যদি এরকম হয় যে না এখানে এরকম আছে শুধুমাত্র CH3 আছে এখানে, হ্যাঁ, তাও কিন্তু এখানে গামা হাইড্রোজেন আছে, থাকলেও কিন্তু এখানে ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল। যদি এরকম থাকতো ইথাইল ইথাইল থাকলে কিন্তু এখানে আর ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্টটা পসিবল হতো না। অথবা এখানে অ্যালডিহাইড কিটোন দেখালাম, মনে করো নাইট্রাইল আছে, নাইট্রাইল, ঠিক আছে, নাইট্রাইল আছে, সরি নাইট্রাইল যদি থাকে, নাইট্রাইল এই ফাংশন গ্রুপের অবস্থানের সাথে সাপেক্ষে তোমার গামা হাইড্রোজেন এখানে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমার ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট এই মলিকুলের মধ্যে হবে, ঠিক আছে, এই মলিকুলের মধ্যে কিন্তু পসিবল। তো গামা হাইড্রোজেন আছে কিনা সেটা, অথবা গামা পজিশনে ফিনাইল রিং আছে কিনা, সাবস্টিটিউশন হতে পারে এরকম ফিনাইল রিং আছে কিনা, সেটা দেখে মলিকুলে দেখে আমার বুঝতে হবে যে এই মলিকুলের মধ্যে ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল। আচ্ছা, এই মলিকুলটা খেয়াল করো, অ্যালডিহাইড, যেটা দেখাচ্ছিলাম, ঠিক আছে, বিটোরালডিহাইড। বিটোরালডিহাইডের ক্ষেত্রে তুমি দেখো গামা হাইড্রোজেন আছে, তার মানে এখানে ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল। যদি তাই হয় তাহলে প্রথমত কি হবে, ইলেকট্রন দিয়ে আমি বোম্বার্ডমেন্ট করবো, এখানে বোম্বার্ডমেন্ট করলে নিয়মটা হচ্ছে লোন পেয়ার থেকে ইলেকট্রন যাবে, চলে গেল লোন পেয়ার থেকে একটা ইলেকট্রন চলে গেল, আমি এখানে কি পেলাম, M প্লাস ডট পেলাম। এখন এই মলিকুলটাই এমন ভাবে রিঅ্যারেঞ্জমেন্ট হবে যে আমি একটা আবারও একটা মানে ফার্দার একটা মনে করো M1 প্লাস ডট পাবো এবং একটা নিউট্রাল মলিকুল বের হয়ে যাবে, তাই তো। কিভাবে হবে দেখো, রিঅ্যারেঞ্জমেন্টটা কিভাবে করে হয়, এখানে এই যে অক্সিজেন দেখো প্লাস এবং ডট রয়ে গেল, ঠিক আছে, এই ডটটা কি হবে, এই ডটটা গিয়ে বন্ড ফর্মেশন করতে যাবে হাইড্রোজেনের সাথে। এখন কি হচ্ছে, গামা হাইড্রোজেন আমাকে একটু শিফট করতে হবে, গামা হাইড্রোজেনটা কিন্তু আমার বের করে দিতে হবে, তাই তো। বের করে দিতে চাইলে যদি নিয়ে আসতে চাই গামা পজিশনে একটা হাইড্রোজেন সবসময় ভেঙে লিখতে হবে, খেয়াল করবে যে গামা পজিশনে যে হাইড্রোজেনটা আছে সেটা আমাকে সবসময় ভেঙে লিখতে হবে ম্যাকলিফার্টি রিঅ্যারেঞ্জমেন্টের সময়। আচ্ছা, গামা হাইড্রোজেন যদি রেডিক্যাল হিসেবে হাইড্রোজেন ডট আবার এই ডটটা যদি ফর্ম করে, তখন কি হবে, হাইড্রোজেনের সাথে অক্সিজেনের একটা বন্ড ফর্ম করছে, এটা যখন ভেঙে যাবে এখান থেকে একটা হাফ ইলেকট্রন এসে CH2 মাঝখানে চলে আসবে, আবার এই বন্ডটা যখন ভাঙবে তখনও কিন্তু, এবং বিটা ক্লিভেজ হয় কিন্তু, এটা আমি লিখেছিলাম কিনা আমি, হ্যাঁ, এই যে প্রডিউসড বাই বিটা ক্লিভেজ, ঠিক আছে, substituted ethene and a McLifarty ion is produced by beta cleavage। এই যে একটা আমি নিউট্রাল মলিকুল এবং একটা McLifarty আয়ন পাচ্ছি, এটা কোথায় ক্লিভেজটা মেইনলি হচ্ছে দেখো, এটা হচ্ছে আলফা বিটা, ঠিক আছে, বিটা পজিশনে দেখো একটা ক্লিভেজটা হচ্ছে, ঠিক আছে, এটাও বিটা ক্লিভেজ, এটাও বিটা ক্লিভেজ, ঠিক আছে, বিটা পজিশন যখন ক্লিভেজটা হচ্ছে তখন আমি সেটা কি বলছি, এই বিটা ক্লিভেজের মাধ্যমে আমি কিন্তু তোমার হচ্ছে একটা ম্যাকলিফার্টি আয়ন প্লাস একটা নিউট্রাল মলিকুল কিন্তু আমি পাচ্ছি। তার মানে একটা রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে দেখো কত ধরনের সংজ্ঞা চলে আসছে, ঠিক আছে, যে গামা পজিশনে আমার হাইড্রোজেন অথবা ফিনাইল থাকতে হবে যেটা একটা নিউট্রাল মলিকুলের সাথে বের হয়ে যাবে। তারপর কি হবে, এখানে 6 মেম্বার একটা ট্রানজিশনাল স্টেট তৈরি হবে, ইন্ট্রামলিকুলার ট্রানজিশনাল স্টেট তৈরি হবে, এখানে বিটা এলিমিনেশন হবে, ইন্ট্রামলিকুলার বিটা এলিমিনেশন, ঠিক আছে, নিজের মলিকুলের মধ্যে বিটা পজিশন থেকে এলিমিনেশনটা হবে। আচ্ছা, যে দেখাচ্ছিলাম দেখো, এই বন্ডটা যদি ভাঙে এখানে একটা হাফ ইলেকট্রন হাইড্রোজেন নিয়ে গেল, হাফ ইলেকট্রন মাঝখানে এসে বন্ড ফর্ম করলো, বিটার পজিশন যখন ভাঙবে তখন এখান থেকে হাফ ইলেকট্রন নিয়ে গেল, এই হাফ ইলেকট্রনটা আবার এখানে চলে আসলো, ঠিক আছে, চলে আসলে এখানে খেয়াল করো এই যে ডট ডট দিয়ে দেখা ট্রানজিশনাল স্টেপ তোমার ডট ডটে দেখায়, তাই না, ডট ডট তুমি যদি দেখাও অক্সিজেনের হাইড্রোজেন একটা বন্ড ফর্ম করছে, আবার এই বন্ডটা ভেঙে যাচ্ছে, হ্যাঁ, এই বন্ডটা ভেঙে গিয়ে এই বন্ডটা তৈরি হওয়ার ট্রানজিশনাল স্টেটে তৈরি হচ্ছে, আবার যখন এই বন্ডটা ভেঙে যাচ্ছে তখন কি হচ্ছে, মাঝখানে এই বন্ডটা তৈরি হচ্ছে। এখন এখানে কিন্তু পাই ইলেকট্রন যে তোমার আছে, এখানেও কিন্তু দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন নিয়ে বন্ড ফর্ম করলো,
একটা ইলেকট্রন কিন্তু যদিও এই ইলেকট্রনটা চলে গিয়েছে হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করার জন্য, একটা ইলেকট্রন কিন্তু আবার রয়ে গিয়েছে এবং এই প্লাস সাইনটাও কিন্তু তখনও এখানেই থেকে যাবে। ঠিক আছে, তাহলে কি হলো আলটিমেটলি খেয়াল করো এখানে এই প্লাস এবং ডটটা কিন্তু থেকে যাচ্ছে। ঠিক আছে, এই ট্রান্সলেশনটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, তার মানে কি এখানে ভাঙবে এখানে ভাঙবে। ঠিক আছে, ভাঙলে আমি এই বন্ডটা তৈরি হবে নতুন করে, একটা ইথিলিন মলিকুল বের হয়ে গেল, এই বন্ডটা তৈরি হবে নতুন করে, এই যে OH বন্ড তৈরি হচ্ছে, এখানে একটা সিঙ্গেল বন্ড হয়ে গিয়েছে কারণ এই বন্ডটা কিন্তু আমি এই পাই বন্ডটা কিন্তু আমি ভেঙে ফেলেছি, ভেঙেই কিন্তু আমি এই যে পাই বন্ডটা আমি এখানে তৈরি করেছি এটা ভেঙে। ঠিক আছে, এখানে একটা আসছে আর এখান থেকে একটা ইলেকট্রন আসছে, ইলেকট্রন আসলে এখানে একটা পাই বন্ড তৈরি হয়েছে, আর যে ইলেকট্রন এখানে একটা রয়ে গিয়েছিল সেই ইলেকট্রনটাই আসলে এই ইলেকট্রনটা। ঠিক আছে, এইখানকার যে ইলেকট্রন খেয়াল করো, এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন কিন্তু সেম ইলেকট্রন না। ঠিক আছে, এই ইলেকট্রনটা কিন্তু এই হাইড্রোজেনের মধ্যে চলে গিয়েছে আর এই ইলেকট্রনটা আসছে কোত্থেকে, এই যে পাই পাই ইলেকট্রন এখানে ছিল সেই পাই ইলেকট্রনে একটা ইলেকট্রন হচ্ছে এটা। আলটিমেটলি আমি কিন্তু এখানে M প্লাস ডট পাচ্ছি। ইলেকট্রনের ট্রানজিশনটা বুঝতে হবে, অনেক কাছে এটা খুব জটিল লাগবে, আবার যদি ভালো করে বুঝো তাহলে খুব সোজা। কে বুঝতে পারো নাই বলো দেখো আমাকে একটু, কার কাছে কনফিউজিং কিংবা কঠিন লাগছে? যারা সাধারণত কি বলে রেজোনেন্স জিনিসটা একটু কম বুঝো, অনেক স্টুডেন্ট আমি স্টিল পাই যে ফোর্থ ইয়ার মাস্টার স্টুডেন্ট কিন্তু রেজোনেন্সটা কিভাবে হচ্ছে, বেঞ্জিনের মধ্যে রেজোনেন্স দেখাতে পারবে না। ঠিক আছে, বেঞ্জিনের সাথে যদি অ্যামিন গ্রুপ থাকে রেজোনেন্সটা ইলেকট্রনটা কিভাবে ঘুরে ঘুরে ইলেকট্রন অ্যাবিলিটি বাড়বে না কমবে এটা কিন্তু অনেকে দেখাতে পারে না ভাইবার সময়। তো যারা প্রশ্ন করার খালি করে নিতে পারো। ঠিক আছে, একটা M প্লাস ডট নতুন করে আমি পাচ্ছি, এটা একটা মলিকুলার ওয়েটটা হবে 44, এটা সাধারণত বেসিক দেয়। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন নাই, সবাই বুঝতে পারছো? কার্বনিল এর বন্ডটা, কার্বনিল এর বন্ড কোন বন্ডটা? ম্যাম সিউ বন্ডে হচ্ছে ডট বন্ড হবে, যে ডাবল বন্ড। ফ্রান্সে হচ্ছে হ্যাঁ, মানে এখানে ডট হবে তো, বুঝছো ডট। হ্যাঁ তুমি এখানে এখানে তুমি ডট দিবা। হ্যাঁ সিওর পাশেও তোমার হচ্ছে ডট দিতে হবে, বিকজ ওই বন্ডটাও কিন্তু আস্তে আস্তে যে পাই বন্ডটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে ভাঙছে, তাই না? ভেঙে যাচ্ছে, ভেঙে একটা সিঙ্গেল বন্ড তৈরি করছে। আচ্ছা, এই যে ম্যাগনিফায়ারটি আয়নটা তৈরি হলো সেটাও কিন্তু স্ট্যাবিলাইজড। খেয়াল করো অক্সিজেনের উপর কিন্তু প্লাস সাইন কখন থাকতে যাবে, কখন থাকতে যাবে না, সে কার্বনের উপর মোর কমফোর্টেবল ফিল করবে। কার্বনটা বেশি ইলেকট্রোনেগেটিভ নাকি অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন ডেফিনেটলি অক্সিজেন এই প্লাস সাইনটাকে রাখতে যাবে না, যার কারণে এই পাই বন্ড এখানে শিফট করবে, পাই বন্ড এখানে শিফট করলে পজিটিভ সাইনটা এখানে চলে আসবে, যার কারণে এই পুরো পার্টটা জুড়ে পজিটিভ সাইনটা এবং ডটটা থাকবে। ঠিক আছে, আমি এখানে দেখো আমি কিন্তু এখানে পুরো মলিকুলের উপর শো করি নাই, এটা তোমাদের কিন্তু ভুল হয়েছে। ঠিক আছে, এখানে তো পুরো মলিকুলার উপরে তোমার প্লাস ডটটা শো করতে হবে তাহলে, এবং রেজোনেন্সটা কিন্তু দেখাতে হবে। হ্যাঁ রেজোনেন্সটা কিভাবে হচ্ছে, তুমি হাফ ইলেকট্রন দিয়ে শো করো তাহলে এখানে হাফ ইলেকট্রন তেরো দিয়ে শো করবে, আরো বেশি সাবধান থাকতে হবে। কি করলাম এরকম করে কিন্তু তুমি প্লাস ডটটা শো করতে পারো, এরকম করে এক্সাক্ট পজিশনে শো না করে তুমি যদি এভাবে করে ব্র্যাকেট দিয়ে শো করো তাহলে কিন্তু হবে। ঠিক আছে, তো রেজোনেন্সটা দেখা দিতে হবে এবং ম্যাগনিফায়ারটি আয়ন সবসময় 100% ঠিক দিবে। তাহলে তুমি দেখো কোন মলিকুলার ম্যাগনিফায়ারটি হবে কোন মলিকুলার হবে না, এটা কিন্তু আমাকে কেয়ারফুলি আগেই মলিকুলার দিকে তাকাতে হবে। আমরা যেমন একটা এনএমআর কিংবা আইআর যখন করি আমরা কিন্তু ফার্স্টে খেয়াল করি ফাংশন গ্রুপ কি কি আছে, কি থাকতে পারে, অনেক কিছু কিন্তু মাথায় চলে আসে। প্রথমেই চলে আসে একটা জিনিস কি, সেটা হচ্ছে প্রথমে যেটা আসতে হবে সেটা হচ্ছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ভ্যালু।
ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ভ্যালু বের করার পরে আমি বের করবো আইআর, তারপর এনএমআর, হ্যাঁ, তারপরে তোমার মাস। এই মাস যখন আসবে তখন তোমার যেটা করতে হবে, মলিকুলের মধ্যে অর্থ ইফেক্ট হবে কিনা, ম্যাক্রোফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হবে কিনা, আদার্স যে বেসিকের একটা আমি বলি ইম্পর্টেন্ট যে বেসিক গুলো আছে সেই বেসিক গুলো আমি পাচ্ছি কিনা, ঠিক আছে। এই পিক গুলো কিন্তু আমার মুখস্থ রাখতে হবে যে এই বেসিক গুলো আমার আসা পসিবল কিনা। আচ্ছা, আজকে ম্যাক্রোফার্টি দিয়ে শেষ করে দিব। দেখো, ম্যাক্রোফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট ইন বেনজিন, ঠিক আছে। এখানে দেখো আলফা, বিটা, গামা, গামা পজিশনে হাইড্রোজেন দুইটা আছে, তার মানে এখানে ম্যাক্রোফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল। খেয়াল করো একটা জিনিস, আমি কিন্তু যেটা পড়েছিলাম একটু আগে, যে তোমার হ্যাঁ কিটোন, অ্যালডিহাইড, নাইট্রাইল, অ্যালকিন, অ্যালকোহল, অ্যামাইড এস্টার উইথ গামা হাইড্রোজেন, ঠিক আছে। তার মানে যদি ফিনাইল রিং, মেইন কথা হচ্ছে কি জানো, তোমার ম্যাক্রোফার্টি রিঅ্যারেঞ্জমেন্টে এই যে তোমার আমি এই যে ফাংশন গ্রুপগুলো বলে দিচ্ছি, মেইন কথা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং কোনো যদি গ্রুপ থাকে, ইলেকট্রন কেড়ে নিচ্ছে এরকম যদি কোনো গ্রুপ থাকে, তখন তোমার হচ্ছে গামা পজিশনে এই তোমার যে হাইড্রোজেনটা আছে সেটা কি করে, সেটার বন্ডটা উইক হয়ে যায় তোমার ইয়ার কারণে, ঠিক আছে। অরবিটাল রিঅ্যারেঞ্জমেন্টের কারণে দেখা যায় যে গামা হাইড্রোজেন যে হাইড্রোজেনটা আছে সেই বন্ডটা উইক হয়ে সেটা ভেঙে তোমার চলে আসে ইথিলিন মলিকুলটা অথবা সাবস্ট্রেট মলিকুলটা বের করে দেয়। তো যেহেতু বেনজিন রিংটাও তোমার হচ্ছে এটা একটু আনকমন, খেয়াল করো বেনজিন রিংটা কিন্তু কিছুটা ইলেকট্রন উইথড্রয়িং, তাই তো, ইলেকট্রন সে কিন্তু ইলেকট্রন ডেফিশিয়েন্ট, সেক্ষেত্রেও সে কিন্তু গামা পজিশনে যদি দেখো এখানে কিন্তু কোনো ফাংশনাল গ্রুপ নেই, কি থাকার কথা ছিল ফাংশনাল গ্রুপ, তাই না। অ্যালডিহাইড, কিটোন, এস্টার, অ্যালকোহল থাকার কথা ছিল, না থেকে কি আছে একটা ফিনাইল গ্রুপ আছে। তাহলে ফিনাইল গ্রুপের সাপেক্ষে যদি তোমার ডেল্টা থাকে, সরি গামা হাইড্রোজেন গ্রুপ থাকে, সেক্ষেত্রেও ইলেকট্রনটা যাবে। এখন দেখো কোথা থেকে যাবে, ইলেকট্রন অবশ্যই পাই ইলেকট্রন থেকে আগে যাবে, বন্ড ইলেকট্রন পাই ইলেকট্রন মধ্যে সবসময় পাই ইলেকট্রনটাই আগে যায়, কিন্তু এখানে তোমার একটু ইজিয়ার করে করেই মলিকুলার ডটটা দিয়ে দেওয়া হয়েছে, ইলেকট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট করে মলিকুলার আয়নটা তৈরি হলো। এখানে ফ্র্যাগমেন্টেশন এখন কিভাবে হবে, তুমি হাফ ইলেকট্রন দিয়ে দেখাতে পারো, অনেকে আবার তোমার হাফ অ্যারো দিয়ে দেখো, আবার ফুল অ্যারো দিয়েও দেখাতে পারো, ঠিক আছে। তবে বেস্ট হচ্ছে হাফ অ্যারো দিয়ে দেখানো, হাফ অ্যারো দিয়ে দেখালে তোমার কনসেপ্টটা সুন্দর করে ক্লিয়ার হয়, ঠিক আছে। এত কি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই গামা হাইড্রোজেনটা এইখানে শিফট করবে, তার মানে অবশ্যই এখানে একটা ইলেকট্রন এখানে প্লাস ছিল, মনে করো এই ইলেকট্রনটা দিয়ে এখানে আসছে একটা, এই হাফ ইলেকট্রনটা এখানে আসছে, দুটোই করার দরকার নাই, এটা একটু প্যাটার্নও বেশি। এখানে জাস্ট কি করবে, দুটো ইলেকট্রন দিয়ে দুইটা ইলেকট্রন শো করো, তাহলে অ্যারোর দিকটা খেয়াল করো, অ্যারোটা কিন্তু এরকম হবে, আর যদি হাফ দিয়ে শো করো তাহলে কিন্তু হুক অ্যারোর মতো হবে, ঠিক আছে। যাদের কাছে বেশি কঠিন লাগে তারা তোমরা এটা ফুল অ্যারো দিয়ে দেখাতে পারো, মানে টু ইলেকট্রন শিফট দিয়ে দেখাতে পারো। তবে ম্যাক্রোফার্টি রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে তোমার হাফ অ্যারো দিয়ে দেখানোটাই বেস্ট, ঠিক আছে। দুটো ইলেকট্রন দিয়ে নিয়ে আসে হাইড্রোজেন, এখানে এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম করলো, ঠিক আছে। এটা অনেকটা ডায়াল সেন্টারের মতো, পাই ইলেকট্রনটা এখানে চলে আসবে, এই যে চলে আসছে, এবং ইথিলিন মলিকুলটা সাবস্টিটিউটেড ইথিলিন মলিকুলটা মিথাইল সাবস্টিটিউটেড ইথিলিন মলিকুলটা এখান থেকে বের হয়ে যাবে। এটা নিউট্রাল মলিকুল, প্লাস ডট কিছু নাই, শুধুমাত্র প্লাস ডট এখানে আছে, সেখান থেকে 92টাতে আমরা বেসিক পাচ্ছি। আচ্ছা, এটা দিয়ে আজকে শেষ করবো, ঠিক আছে, এটা দিয়ে আজকে শেষ করবো। এখানে দেখো অ্যালকিন মলিকুল আছে, অ্যালকিনের তুলনায় গামা হাইড্রোজেন এখানে অবশ্যই আছে। এখানেও ঠিক একইভাবে প্রথমে যে রিঅ্যারেঞ্জমেন্ট আমি দেখালাম অ্যালডিহাইডের ক্ষেত্রে, এখানেও একইভাবে হাইড্রোজেনটা এখানে শিফট করবে, এটা ঠিক আছে। এরকম করে তোমার হচ্ছে আমি একটা 56 এ বেসিক পাবো, ইথিলিন মলিকুলটা বের হয়ে যাচ্ছে, এই যে এই ইথিলিন পার্টটা বের হয়ে যাচ্ছে, বিটা পজিশনে ক্লিভেজ হবে, এখানে CH3 হবে, এই যে CH3 হলো, আর এখানে CH ডাবল বন্ড হবে, CH2 ডাবল বন্ড, ঠিক আছে, CH3 প্লাস ডট। এখান থেকে আমি স্টেবল ম্যাক্রোফার্টি আয়ন পেতে পারি। ম্যাক্রোফার্টি যখন লিখবে তখন খুব সাবধানে লিখতে হবে, MC একটা বড় হতে হবে,
যেরকম যদি কোনো নাম নেম কোনো রিয়াকশন নেম কোনো ইয়াটা আসে নেম কারো নেম আছে কোনো বিজ্ঞানের নেম যদি আসে তাহলে অবশ্যই তার নেমটা যেভাবে লেখা থাকে হুবহু ঠিক সেভাবেই লিখতে হয় এবং বড় ছোট হাতেরটা মিলিয়ে রাখতে হয় ঠিক আছে এটাও কেয়ারফুল থাকতে হবে তো এটাই ছিল তোমাদের আজকের মতো ক্লাস তার প্রশ্ন আছে কিনা কারো কোনো প্রশ্ন আছে কিনা ক্লাস করে দিলাম আচ্ছা তোমাদের আমি যেটা করেছি সেটা হচ্ছে তোমাদেরকে আমি কিন্তু গতকালের যে তোমাদের ভিডিও রেকর্ডিংস কথা বলেছিলাম তো তোমার পাওনি সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ঠিক আছে ওটা একটু তোমার মিলিয়ে নিও ওটা একটু মিলিয়ে নিও আর হচ্ছে আমি গ্রুপ ইমেল আজকে করিনি কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আমার যে অফিসিয়াল ইমেল আইডি আছে একটু ব্ল্যাঙ্ক রাখার চেষ্টা করছি আমার এই মাসে দুটো পরীক্ষা আছে তো ব্ল্যাঙ্ক রাখতে চাওয়ার কারণে তোমাদেরকে আমি এটা শেয়ার করি নাই অথবা আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিতে পারতাম গুগল ক্লাসরুমে করলেও আলটিমেটলি গুগল ড্রাইভটা ইয়া হয়ে যায় ঠিক আছে Recording গুগল stopped. ক্লাসরুমে করলেও তোমার যেটা হয় আমার গুগল ড্রাইভটা কভার করে ফেলে ঠিক আছে এখন আমি চাচ্ছি একটু ওয়েট করতে এই মাসটা একটু যাক ঠিক আছে গুগল ক্লাসরুমে রেকর্ডিংটা দিলে ভালো হয় যেটা বললাম গুগল ক্লাসরুমে রেকর্ডিং আপাতত এই এক মাস আমি দিব না এক মাস দিচ্ছি না কারণ হচ্ছে এই 3 মাসে আমার এই এক মাসে আমার দুটো ফাইল পরীক্ষা আছে আগে এই ফাইল পরীক্ষা শেষ করি ওদের অ্যাসাইনমেন্ট ওদের অ্যান্সার স্ক্রিপ্ট জমা দেওয়ার পরে আমি ওগুলা ইভালুয়েট করার পরে স্পেস আবার ক্রিয়েট করবো তারপর তোমরা হচ্ছে ওখানে সাবমিট করো সবকিছু ঠিক আছে তো আজকে মতো শেষ করে দিচ্ছি